সাধারণত কেসের বাইরে আমাদের তেমন কোথাও যাওয়া হয়ে ওঠে না, কিংবা এমনও হয়েছে ঘোরার প্ল্যানিং করে আমি, ব্যোমকেশ আর সত্যবতী কোথাও গিয়েছি, ঠিক সেখানে গিয়েও কোনো না কোনো কেস জুটে গিয়েছে। তাই একেবারে নির্ঝঞ্ঝাট ঘোরাফেরা যাকে বলে তেমনটা আমাদের কোনো দিনই হয়নি। গত 1 মাস যাবৎ ব্যোমকেশের কাছে নতুন কোনো কেস আসে। একদিন সকালে সত্যবতীকে বলতে শুনলাম, কি গো, চলো না কোথাও থেকে একটা ঘুরে আসি। তোমরা তো তদন্তের সূত্রে এখানে ওখানে ঘুরে বেড়াও, কিন্তু আমার তো চাই কোথাও যাওয়া হয় না। এমন সময় আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, কোথায় যাওয়ার কথা হচ্ছিল বৌঠান? এই যে ঠাকুরপো, তুমি এসেছো। এই যে তোমার বন্ধুটাকে এইমাত্র বলছিলাম জানো, যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তোমরা না হয় কাজের সূত্রে এদিক ওদিক ঘুরে বেড়াও, কিন্তু আমিও তো মানুষ নাকি, আমারও তো একটু ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। কিন্তু দেখো, তখন থেকে আমি একাই বকে চলেছি। তোমার বন্ধুটি একেবারে বধির হয়ে বসে আছেন, মুখে একটা টু শব্দটি অব্দি করছে না। ওকে জিজ্ঞেস করো তো কি হয়েছে। দেখলাম ব্যোমকেশ চুপচাপ খবরের কাগজে মুখ গুজে বসে আছে। আমাদের কথা তার কানে যাচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। আমি খেয়াল করেছি সম্ভবত কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় থাকলে ব্যোমকেশ এমনটা করে। এই সময়ে স্বয়ং বিদ্যাসাগরও যদি ওর সামনে এসে বসে যান, তবু ওর চিন্তার জাল ছিন্ন হবে না বোধহয়। তবুও আমি একবার ব্যোমকেশের সেই বধিরতা ভঙ্গের চেষ্টা করে বললাম, কি হলো গো ব্যোমকেশ, একেবারে চুপ করে গেলে যে? বৌঠান কি বলছে উত্তর দাও। ওসব কথা এখন ছাড়ো, কাগজটা পড়ো, দেখো কি লিখেছে। এই বলে ব্যোমকেশ খবরের কাগজটা আমার হাতে ধরিয়ে দিল। এই ব্যাপারটাতে সত্যবতী রেগে আগুন হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল, দেখলে ঠাকুরপো, দেখলে? তোমার বন্ধুর ব্যবহারটা একবার দেখলে? আমার কথাটা একেবারে পাত্তাই দিল না। আমাকে তো মানুষ বলে মনেই করে না। ধ্যাৎ। এই বলে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল সত্যবতী। আমি খবরের কাগজটা ভালো করে চোখ বুলিয়ে দেখলাম, শিরোনামে রয়েছে ছদ্মনাম। খবরটির বিষয়বস্তু এই সময়ের বেশ পরিচিত লেখক ব্রহ্মরাজ গতকাল সন্ধ্যায় থানায় এসে অভিযোগ দায়ের করেছেন যে তার লেখা গল্প নাকি চুরি করা হয়েছে। শুধু চুরি নয়, লেখাটি বই আকারে প্রকাশও পেয়েছে। যার নামে অভিযোগ দায়ের করা হয়েছে তিনি এই সময়ের লেখক নবীন বসাক। অপরদিকে লেখক নবীন বসাকও অভিযোগ দায়ের করেছেন ব্রহ্মরাজের উদ্দেশ্যে। যেহেতু নবীন বসাকের নতুন বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাই লেখক ব্রহ্মরাজের অভিযোগ এক্ষেত্রে ধোপে টেকেনি। প্লট চুরির সঠিক প্রমাণ দেখাতে না পারায় অভিযুক্ত লেখক ব্রহ্মরাজকে আপাতত গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। খবরটা পড়ে আমি খুবই অবাক হলাম। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে তো কোথাও শুনিনি। ব্যোমকেশকে বললাম, ব্যাপারটা তো খুবই জটিল বলে মনে হচ্ছে, এমনটাও আবার হয় নাকি? ব্যোমকেশ হেসে বলল, হয়েছে বলেই ঝেপেছে নিশ্চয়ই। আর কেস একটু জটিল না হলে কি চলে অজিত? আমি কিছু বলার আগেই টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন অফিসার। ওপার থেকে কি কথা এলো ঠিক শোনা গেল না। ব্যোমকেশ আবার বলল, হ্যাঁ পড়েছি। এরপর মিনিট খানেক চুপ থাকার পর ব্যোমকেশ বলল, ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যেই আসছি। বলেই টেলিফোনটা জায়গা মতো রেখে দিল ব্যোমকেশ। আমি জিজ্ঞেস করলাম, কি বললেন অফিসার? আমি জানতাম এই কলটা আসবে অজিত। রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কিন্তু কোথায় যাবে? থানায় যেতে হবে। কোনো নতুন কেস আছে নাকি? একটু আগেই খবরের কাগজে যে ঘটনাটা পড়লে ওই কেস। হ্যাঁ, কি বলছো? এ তো মেঘ না চাইতেই জল গো। হ্যাঁ, আর দেরি করো না, 1 ঘন্টার মধ্যে পৌঁছবো বলেছি। এরপর আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর ট্যাক্সি চেপে পৌঁছলাম থানায়। থানায় ঢুকতেই অফিসার মিস্টার মজুমদার ব্যোমকেশকে দেখে বললেন, এসো এসো ব্যোমকেশ, বসো বসো। তড়িঘড়ি তোমায় ডাকতে বাধ্যই হলাম। কেসটা এতটাই জটিল যে আমার মাথায় কিছুই ঢুকছে না। সেটা আমি বুঝতে পেরেছি। সোজা সাপটা সাধারণ জলের মতো কেস হলে আপনি আমাকে ডাকতেন না। এখানে নিশ্চয়ই জলের মধ্যে কিছু পরিমাণ তেলও আছে। বলেই একটু হাসলো ব্যোমকেশ। দেখলাম অফিসার মজুমদারের কপালে চিন্তার ভাঁজ। তিনি বললেন, হ্যাঁ তা তো আছেই। সত্যিই ব্যোমকেশ, বিষয়টা মোটেই কিন্তু ইয়ার্কির নয়। এই রকম কেস আমার চাকরি জীবনে এই প্রথমবার এলো।
কে যে চুরি করছে আর কে যে চোর কিছুই তো বোঝা যাচ্ছে না। আপনি একা নন, আমার কাছেও এমন কেস এই প্রথম। তাই আপনিও নতুন, আমিও নতুন। এবার ব্যাপারটা আমায় একটু খুলে বলুন তো। ব্যাপারটা কাগজে যেটা পড়েছ সেটাই। উঠতি লেখক নবীন বসাকের নতুন বই আনাচের খুঁটিনাটি 3 দিন আগেই প্রকাশিত হয়েছে। আর গতকাল লেখক ব্রহ্মরাজ থানায় এসে অভিযোগ করলেন ওনার লেখা নাকি চুরি করে ছাপানো হয়েছে। এবার তুমিই বলো, যে লেখা আগেই প্রকাশিত হয়ে গিয়েছে সেই লেখা কি করে চুরি হতে পারে? তার মানে চুরিটা লেখক ব্রহ্মরাজই করেছেন। অন্যদিকে লেখক নবীন বসাকও ওনার নামে আবার অভিযোগ দায়ের করেছেন। আবার লেখক ব্রহ্মরাজ নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো যুক্তিযুক্ত প্রমাণও কিন্তু দেখাতে পারেন। তাই অন্য এক লেখকের প্লট চুরির অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করে নিয়ে বলল, কেসটা সত্যি জটিল, কিন্তু এই কেস কোর্টে উঠলে তো লেখক ব্রহ্মরাজের লেখার ভবিষ্যৎ একেবারেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোর্টে যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে তো ওনার লেখক জীবন এখানেই শেষ। আচ্ছা, লেখক ব্রহ্মরাজকে কবে কোর্টে তোলা হচ্ছে? আজ তো শনিবার, কাল রবিবার, কোর্ট বন্ধ। তার মানে পরশু সোমবারকে কোর্টে তোলা হবে ওনাকে। লেখক ব্রহ্মরাজের সঙ্গে কি একটু কথা বলা যায় মিস্টার মজুমদার? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে তো কথা বলতেই হবে ব্যোমকেশ। চলো চলো। বলেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন অফিসার মজুমদার। আমি আর ব্যোমকেশ উঠে পড়লাম চেয়ার ছেড়ে। আমরা মিস্টার মজুমদারের পিছু নিলাম। আমরা গারদের সামনে এগিয়ে গেলাম। অফিসার মজুমদার তালা খুলে দিতেই আমি আর ব্যোমকেশ ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই এক দেখাতেই ব্যোমকেশকে চিনতে পেরেছে লেখক ব্রহ্মরাজ। ছুটে এসে ব্যোমকেশের হাত ধরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আপনি আপনি এসেছেন ব্যোমকেশ বাবু, আপনি এসেছেন। আপনি আমাকে বাঁচান ব্যোমকেশ বাবু, আপনি আমাকে বাঁচান। বুঝলাম শহরের প্রায় সকলেই এখন আমার এই বন্ধুটিকে মানে সত্যান্বেষী ব্যোমকেশকে চেনে। ব্যোমকেশ তাকে শান্ত করতে বলল, আপনি শান্ত হন, শান্ত হন ব্রহ্মরাজবাবু। আপনি যদি অপরাধ না করে থাকেন আপনার কোনো শাস্তি হবে না। ব্যোমকেশের কথায় লেখক ব্রহ্মরাজ একটু ভরসা পেলেন বলে মনে হলো। তিনি কান্না থামিয়ে ব্যোমকেশের হাত ছেড়ে একটু সরে দাঁড়ালেন। ব্যোমকেশ বলল, ব্রহ্মরাজ তো আপনার ছদ্মনাম, এবার বলুন তো আপনার আসল নামটা কি? ধরা গলায় লেখক ব্রহ্মরাজ বললেন, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ব্রহ্মরাজ আমার ছদ্মনাম। আমার আসল নাম হলো বরুণ মিত্র। আসলে আমার আসল নামটা ছোটবেলা থেকেই আমার ঠিক পছন্দ হতো না। তখনই এই ছদ্মনামের কথা আমার মাথায় আসে। শাস্ত্রে শব্দকে ব্রহ্ম বলা হয়, আর এই শব্দ নিয়েই তো আমার খেলা। এই শব্দই তো আমার সব। এই শব্দই আমার কাছে ঈশ্বর, পরমেশ্বর। তাই এইরকম একটা নাম আমার মাথায় এসেছিল। প্রথম থেকেই আমি এই ব্রহ্মরাজ ছদ্মনামে লিখি। বর্তমানে ওটাই আমার নাম হয়ে গেছে। আমাকে সবাই এই নামেই চেনে। বুঝলাম। তো ব্রহ্মরাজবাবু, আপনি অভিযোগ করছেন যে আপনার লেখা প্লট চুরি হয়েছে, তাই তো? আমার অভিযোগ এক বিন্দু মিথ্যা নয় ব্যোমকেশ বাবু। আমি বাজি রেখে বলতে পারি আমার প্লট চুরি করা হয়েছে। এবং শুধু প্লট কেন, আমার পুরো লেখাটাই চুরি করা হয়েছে। কিন্তু যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমাকে এত দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। আমি কোনো দিন ভাবিনি যে লেখাকে আমি এত ভালোবেসেছি, যে লেখার জন্য আমি মানুষের কাছে পরিচিতি লাভ করেছি, সেই লেখার জন্য কিনা আমাকে হাজতবাস করতে হবে। বলেই মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন লেখক ব্রহ্মরাজ। ব্যোমকেশ তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যে লেখকের লেখার সঙ্গে আপনার লেখার মিলে গিয়েছে, মানে নবীন বসাক, ওনাকে কি আপনি পার্সোনালি চেনেন? পেশাদারি লেখক হওয়ার খাতিরে প্রায় ছোট বড় সব লেখকের সাথেই আমার পরিচয় আছে। পরিচয় থাকতে হয়। এই তো অজিতবাবু তো লেখালেখি করেন। আমি ওনার বেশ কয়েকটা লেখা বই পড়েছি। উনি ব্যাপারটা আরো ভালো করে বুঝবেন, জানবেন নিশ্চয়ই। লেখক ব্রহ্মরাজের কথার উত্তরে আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। লেখালেখির এই জগতে সব লেখকের সাথেই পরিচয় রাখতে হয়। লেখক ব্রহ্মরাজ আবার বলতে শুরু করলেন, সেই সূত্রেই লেখক নবীন বসাকের সঙ্গে আমার পরিচয় হয়েছে।
কিন্তু পার্সোনালি কোনো যোগাযোগ নেই আমাদের। তাহলে আপনার প্লট উনি চুরি করবেন কিভাবে? সেটাই তো আমি বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, দয়া করে আপনি কিছু একটা করুন, না হলে যে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথাটা বলেই লেখক ব্রহ্মরাজ আবার কাঁদতে আরম্ভ করল। ব্যোমকেশ বলল, এরকম কিছুই হবে না ব্রহ্মরাজ বাবু, আমি অবশ্যই দেখব যাতে আপনি সঠিক বিচার পান, আসল দোষী শাস্তি পাবে। এবার বলুন তো, এই বিষয়ে আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে কেউ কি আছে যে আপনার প্লট অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারে? মানে আপনার কোনো বন্ধু এমন কেউ? লেখক ব্রহ্মরাজ বেশ কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, সন্দেহ, আসলে সন্দেহ বলতে আমার কাউকেই তেমন সন্দেহ হয় না। আমার বন্ধুবৃত্ত নিতান্তই ছোট, হাতে গোনা কয়েকজন মাত্র। তাদের মধ্যে সকলেই খুব বিশ্বস্ত, সন্দেহ করার মতো তেমন কেউই নেই। আর শত্রুর কথা বলতে পারি না। পৃথিবীতে শত্রু নেই এমন একটি মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর, তাই কোথাও কোনো শত্রু আছে কিনা তা আমি বলতে পারবো না। কিন্তু মুখোমুখি কারোর সঙ্গে আমার শত্রুতা হয়েছে বলে আমার অন্তত মনে পড়ে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? বাড়িতে থাকি বলতে আমি আর রতনদা। মা বাবা বহুদিন হলো অমৃতলোকে যাত্রা করেছেন, আর প্রতিদিনের বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া ও ঘর পরিষ্কার করার জন্য একজন কাজের মাসি আসে। দুপুরের রান্নাটাও সেই করে দিয়ে যায়। বাকি বাজার হাট থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম ও রতনদাই সামলায়। আমি তো আর লেখালেখি ছাড়া কিছুই পারি না। বলি একটু মৃদু হাসলেন লেখক ব্রহ্মরাজ। ব্যোমকেশ একটু হেসে বলল, আচ্ছা বেশ, বুঝলাম। আপনি এখনো বিয়ে করেননি? ব্যোমকেশের প্রশ্নে লেখক ব্রহ্মরাজ মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এ জীবনে এই একটা বড় কাজ আমার দ্বারা আর সম্পন্ন হলো না। ভবিষ্যতে বিয়ে করবেন ভেবেছেন, নাকি একাই থাকবেন? না, ও পথে আর যাব না। একজনকে খুব ভালোবেসেছিলাম জানেন, কিন্তু তখন আসলে আমি অত প্রতিষ্ঠিত ছিলাম না বলে সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তাই আর বিয়ে টিয়ে নিয়ে এখন আর ভাবি না। এই বেশ ভালো আছি। আমি আমার লেখালেখি নিয়ে বাকি জীবনটা ঠিক কাটিয়ে দিতে পারবো। কিন্তু এখন এই কেসে ফেঁসে গিয়ে না, লেখালেখিটাও যদি আমার জীবন থেকে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলুন তো ব্যোমকেশবাবু? খুব হীনম্মন্যতা কষ্টের সাথেই শেষের কথাটি বললেন লেখক ব্রহ্মরাজ। ব্যাপারটাতে আমারও খুব কষ্ট হলো। ঠিকই তো, আমাদের আশেপাশের প্রতিদিন এরকম কত প্রেম ভেঙে যাচ্ছে, আবার গড়ে উঠছে। সত্যি পুরুষ মানুষ প্রতিষ্ঠিত না হলে প্রেম টেকে না। ব্যোমকেশ বলল, আচ্ছা ব্রহ্মরাজবাবু, এমন কি কেউ আছে যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক? আপনার বাড়িতে তার যাতায়াত রয়েছে, কিংবা রোজ তার সঙ্গে কথা হয়? পাবলিশিং হাউসের সৌমেন সমাদ্দার ও গিরিশ দাস, এনাদের দুজনের প্রায়শই যাতায়াত রয়েছে আমাদের বাড়িতে। এনাদের দুজনের সাথেই আমার গল্পের প্লট নিয়ে বিস্তর আলোচনা হয়। কিন্তু ওনারা কখনো একজন লেখকের প্লট অন্য লেখককে ফাঁস করার মতো এমন কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। এনারা দুজন ছাড়া আর কি কেউ আপনার বাড়িতে যাতায়াত করে? লেখক ব্রহ্মরাজ একটু ভেবে নিয়ে বললেন, ও হ্যাঁ, আর একজন আছে, সুমন্ত আমার বন্ধু। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, খেলেছি, খেয়েছি, তাই ও আমার এক প্রকারের বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন। লক্ষ্য করলাম ব্যোমকেশের ভ্রু একটু কুঁচকে গেল। তারপর সে বলল, প্রথম থেকেই কি আপনার বাড়িতে সুমন্তবাবুর যাতায়াত রয়েছে? না, স্কুল শেষ করে আমরা প্রায় একসাথেই কলেজে ভর্তি হয়েছিলাম। তারপর কলেজ শেষ হওয়ার পর ও বিদেশে চলে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। তারপর থেকে আমাদের মধ্যে আর তেমন বিশেষ যোগাযোগ ছিল না। ও ওর মতন বিদেশে ব্যস্ত হয়ে পড়েছিল, আমিও আমার মতন এখানে। সুমন্ত বিদেশেই পড়াশোনা শেষ করে ওখানেই চাকরি পেয়ে প্রায় বছর দুয়েক সেখানে চাকরি করে। আজ থেকে প্রায় মাস 6 হলো ও কলকাতায় ফিরেছে। এখন বর্তমানে কলকাতাতেই সেটেল ডাউন করেছে। এখন প্রায় দিনই আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে আসে। বেশ অনেক সময় ধরে আমাদের মধ্যে আড্ডা চলে। ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় আপনাদের মধ্যে? আলোচনা বলতে সাধারণত বন্ধুদের মধ্যে যেমন আলোচনা হয় আর কি।
সংসারের খুঁটিনাটি থেকে শুরু করে একদম খুনসুটি পর্যন্ত সমস্তটাই আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আপনার যে প্লটটা চুরি হয়েছে বলে আপনি অভিযোগ করছেন, সেই প্লটটা নিয়ে কি আপনি আপনার বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলেন কখনো? লেখক ব্রহ্মরাজ এবার একটু চিন্তায় পড়ে গেলেন মনে হলো। একটু ভেবে নিয়ে তিনি আবার বললেন, হ্যাঁ, যতদূর মনে পড়ছে আমি লেখা শুরু করার আগে সুমন্তর সাথে এই প্লটটা নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছুই না, কিন্তু এটাও তো হতে পারে যে আপনার বন্ধু সুমন্ত ওই... লেখক ব্রহ্মরাজ ব্যোমকেশের কথা কেড়ে নিয়েই বলল, আরে না না ব্যোমকেশবাবু, এ আপনি কি বলছেন? এটা হতেই পারে না। আর তাছাড়া সুমন্ত তো সাহিত্যের সাথে কোনো যোগাযোগই নেই। শুধু এখন কেন, কোনো কালেই যোগাযোগ ছিল না। সিলেবাসের বাইরে ও কোনোদিনও একটাও গল্পের বই পড়ে দেখেছে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর আপনি কিনা বলছেন না 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 না, এ হতে পারে না। আর তাছাড়া লেখক নবীন বসাকের সঙ্গে সুমন্তর কি সম্পর্ক থাকতে পারে? আমাদের দুজনের তো এত কিছু নিয়ে আলোচনা হয়। নবীন বসাকের সাথে সুমন্তর পরিচয় থাকলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। হ্যাঁ, তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা, তাহলে আমরা এখন আসি, প্রয়োজন হলে আবার আসব। আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই দেখব যাতে আপনি সুবিচার পান। এই বলে আমরা জেলখানা থেকে বাইরে বেরিয়ে এলাম। এরপর মিস্টার মজুমদারকে ব্যোমকেশ বলল, আমরা তাহলে এখন আসি মিস্টার মজুমদার। আপনারা আপনাদের মতো তদন্ত চালান, আমি আমার মতো তদন্ত চালাচ্ছি। প্রয়োজন হলে আপনাকে খবর দেব। এরপর আমরা থানা থেকে বেরিয়ে রাস্তায় নামলাম। আমি বললাম, এবার তাহলে আমরা বাড়ি ফিরবো তো? না অজিত, এখন আমরা বাড়ি ফিরতে পারবো না। দুপুর তো হয়েই এলো, বাড়ি ফিরবো না তো তাহলে এখন আমরা কোথায় যাব? এখন বাড়িতে বসে আয়েশ করার সময় নয় অজিত। আজকের দিনটা বাদ দিলে আর মাত্র একদিন পড়ে রয়েছে এই রহস্যের জাল ভেদ করে সত্যটাকে উন্মোচন করার। সময় খুবই কম অজিত। ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হঠাৎ করে ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সিতে উঠে বসলো ব্যোমকেশ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, কি হলো, কি ভাবছো? উঠে এসো তাড়াতাড়ি। ট্যাক্সিতে উঠতেই ট্যাক্সি ছেড়ে দিল। আমি ব্যোমকেশকে বললাম, এই ঠিক কি করতে চাইছো বলো তো তুমি? ব্যোমকেশ একটু হাসল, তারপর বলল, কি করতে চাইছি তা তো দেখতেই পাবে। এখন চুপচাপ চলো যেখানে যাচ্ছি। মিনিট 40 পর একটি রাস্তার মোড়ে এসে ট্যাক্সি থামল। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাম দিকের একটা রাস্তা ধরল ব্যোমকেশ। আমি ওর পিছু নিলাম। রাস্তা শেষ করে একটা মোটামুটি বড় লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকে এলাম আমরা। সামনের কিছুটা অংশ সবুজ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো বাগান। বাগান পার হয়েই হলুদ রঙের একটা দোতলা বাড়ি। বাড়িতে সদর দরজার সামনে একটু ওপরে লেখা রয়েছে শব্দনীড়। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নষ্টনীড় শব্দের উপর ভিত্তি করেই এই নামকরণ। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে তেমন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। চারিদিকে কেমন একটা নিস্তব্ধ ভাব। আমি ব্যোমকেশকে বললাম, এটা কোথায় নিয়ে এলে গো? চারিদিকে এত নিস্তব্ধ কেন? এখানে মানুষ থাকে নাকি ভূত? কিছুই তো বোঝা যাচ্ছে না। আবার সাত করে বাড়ির নাম রেখেছে শব্দনীড়। শব্দের তো ছিঁটে ফোটাও নেই দেখছি। ব্যোমকেশ আমার মুখে হাত চাপা দিয়ে আমাকে টেনে নিয়ে সামনের একটা দেওয়ালের কোণে লুকিয়ে পড়ল। দেখলাম একটা লোক মাঝখানের ঘরটা থেকে বেরিয়ে বারান্দা ধরে আমাদের দিকেই আসছে। পর মুহূর্তেই দেখলাম তার লক্ষ্য আমাদের দিকে নয়, লোকটি মূল দরজা পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। সম্ভবত আমাদেরকে দেখতে পায়নি সে। আমি আর ব্যোমকেশ লোকটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকলাম, যতক্ষণ না লোকটি বড় লোহার গেটটা পেরিয়ে বাইরে যাচ্ছে। লোকটি গেটের বাইরে বেরিয়ে একটা দামি কালো গাড়িতে চেপে চলে গেল। আমি ব্যোমকেশকে বললাম, কে বলো তো লোকটা? ব্যোমকেশ সম্ভবত কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় ছিল। আমার কথার উত্তরে সে বলল, রহস্য। কি? হ্যাঁ, না না কিছু না, চলো ভেতরে যাই। স্পষ্ট বুঝতে পারলাম ব্যোমকেশের মাথায় বড় কিছু একটা চিন্তা চলছে, যার তল আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। যাই হোক, এখন প্রশ্ন করার সময় নয়, আর প্রশ্ন করেও কোনো লাভ হবে না তা আমি জানি। আমরা ভেতরে এলাম। একটা ঘর থেকে সাদা মলিন ধুতি আর হাঁপ হাতা গেঞ্জি পরা এক বৃদ্ধ বেরিয়ে এলেন। আমাদেরকে দেখতে পেয়ে কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে বৃদ্ধ বললেন, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমায় থামিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এটা বরুণ মিত্রের বাড়ি তো?
হ্যাঁ। বলেই বৃদ্ধ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু আপনারা কারা? আপনারা দাদাবাবুর এই নাম জানলেন কি করে? আমি বঙ্কু, বরুণ আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। ও, তার মানে আপনি দাদাবাবুর বন্ধু? হ্যাঁ, আমি বরুণের বন্ধু। আমি কিছু বছর এখানে ছিলাম না, তো গত পরশুই কলকাতায় ফিরেছি আর কি। শুনেছি বরুণ এখন অনেক বড় লেখক, তাই ওর সঙ্গে দেখা করতে এলাম। তা ও কি বাড়িতে আছে নাকি? ব্যোমকেশের কথা শুনে বৃদ্ধ বেশ রেগে গেলেন। বললেন, নেই নেই, দাদাবাবু বাড়িতে নেই। যান যান, বাড়ি ফিরে যান। ভর দুপুরবেলা যত সব ঝামেলা এসে হাজির হয়। যান যান, আমার রাজ্যের কাজ পড়ে আছে। এই বলে বৃদ্ধ গজগজ করতে করতে ফিরেই যাচ্ছিল। ব্যোমকেশ তাকে থামিয়ে বলল, তুমি নাকি খুব ভালো রান্না করো শুনেছি রতনদা, তাই দুপুরবেলা কি আমাদের না খাইয়েই তাড়িয়ে দেবে? তোমার হাতের রান্না খাওয়ার সুযোগ কি হবে না আমাদের? বৃদ্ধের ফেরার গতি থমকে গেল। অচেনা একজনের মুখে নিজের নাম শুনে বৃদ্ধ বিস্মিত হয়েছেন তা বলাই বাহুল্য। অবশ্য আমিও হয়েছি অবাক, কারণ এইভাবে নিজে থেকে যে যে খাওয়ার কথা কোথাও কখনো বলে না। পেছন ঘুরে দাঁড়ালেন বৃদ্ধ। তার চোখে মুখে প্রশ্নের ছাপ স্পষ্ট। ভ্রু কুঁচকে তিনি বললেন, সত্যি করে বলুন তো, আপনারা কারা? কি উদ্দেশ্য আপনাদের? ব্যোমকেশ একটু হেসে বলল, ওই যে বললাম, আমার নাম বঙ্কু আর এর নাম অজয়। আমরা বরুণের বন্ধু। তাহলে আপনারা আমার নাম জানলেন কি করে? আরে রতনদা, তোমার নাম জানবো না তা আবার হয় নাকি? তুমি কি আর আজকের লোক? বরুণ যখন স্কুল কলেজ যেত তখন তো তুমিই ওর জন্য প্রতিদিন নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে। সেটা কি আর ও একা খেত? আমরাও তো তার ভাগ পেতাম। আমি, অজয়, বরুণ, সুমন্ত, এই তন্ময়, এই 5 জন টিম ছিল আমাদের। কি সুন্দর দিন ছিল সেই সব। ব্যোমকেশ যে কি বলে চলেছে, কেন বলে চলেছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। কিন্তু খেয়াল করলাম বৃদ্ধের মুখের প্রসন্নতার হাসির রেখা কিছুক্ষণের জন্য ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। তালে তাল মিলিয়ে আমি বললাম, রতনদার বোধ হয় আমাদেরকে ঠিক বিশ্বাস হচ্ছে না। চলো বঙ্কু, রতনদার হাতের রান্না খাওয়া আমাদের আর হলো না। হ্যাঁ তাই চলো অজয়। বরুণ বোধহয় এখন বাড়িতে নেই। রতনদা বরুণ এলে বলো আমরা এসেছিলাম। আমরা এখন আসি, আবার না হয় পরে আসবো। এই বলে আমরা ফিরেই আসছিলাম, কিন্তু বৃদ্ধ বাধা দিয়ে বললেন, না না, আপনারা যাবেন না। আপনারা বরং খেয়েই যান। দাদাবাবু যদি জানতে পারে আমি আপনাদের না খাইয়ে তাড়িয়ে দিয়েছি, তাহলে দাদাবাবু আমার উপরে খুব রাগ করবে। আপনারা ভেতরে আসুন। এমনিতেই আমার দাদাবাবুর বিপদের শেষ নেই, তার উপরেই ভর দুপুরবেলা যদি আপনারা অভুক্ত হয়ে ফিরে যান, তাহলে গৃহস্থের অকল্যাণ হবে। আসলে এখন কে যে বন্ধু আর কে যে শত্রু তা বাইরে থেকে দেখে বোঝা তো খুব দুষ্কর। কে যে কখন বন্ধু হয়ে এসে পেছন থেকে ছুরি মারবে তার কোনো ঠিক নেই। সেই জন্যই আর কি। আসুন, আপনারা ভেতরে আসুন। দাঁড়াও রতনদা, তুমি এক্ষুনি বলে বরুণের বিপদের শেষ নেই। সত্যি করে বলো তো কি হয়েছে? বরুণ কোথায়? ব্যোমকেশের প্রশ্নে বৃদ্ধ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর ফিঁপিয়ে কেঁদে উঠে বললেন, দাদাবাবু এখন জেলে। কি বলছো? বরুণ জেলে? কিন্তু কেন? ব্যোমকেশ এমনভাবে কথাটা বলল যেন সে কিছুই জানে না। রতনদা বলল, দাদাবাবুর লেখা অন্য কেউ একজন নিজের নামে ছাপিয়ে নিয়েছে। দাদাবাবু থানায় অভিযোগ করতে গিয়েছিল, উল্টে দাদাবাবুকেই পুলিশ অপরাধী বানিয়ে আটকে রেখেছে। কিন্তু আমি খুব ভালো করেই জানি দাদাবাবু চুরি করেনি। আমার দাদাবাবু এ কাজ করতেই পারে না। আমি বললাম, বরুণ তো বোধহয় ছদ্মনামে লিখে শুনেছিলেন। হ্যাঁ, দাদাবাবু ব্রহ্মরাজ ছদ্মনামে লেখে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও রতনদা। চলো ভেতরে চলো। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। আমরা রতনদার সঙ্গে ভেতরে গেলাম।
আমাদেরকে খাবার টেবিলে বসিয়ে রেখে রতনদা রান্নাঘরে চলে গেল। আমি ব্যোমকেশকে বললাম, এই তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আর তুমি লেখক ব্রহ্মরাজের বাড়ির ঠিকানা জানলে কি করে? আমার কথায় ব্যোমকেশ একটু রহস্যের হাসি হেসে বলল, একটু সবুর করো অজিত, সবুরে মেওয়া ফলে। কি করতে চাইছি, কেন করছি, সব জানতে পারবে। আর ঠিকানা, তাই তো? যখন মিস্টার মজুমদারের সঙ্গে আমরা কথা বলায় ব্যস্ত ছিলাম, তখন টেবিলেই এফআইআর এর খাতাটা রাখা ছিল, সেখান থেকেই ঠিকানাটা পেয়েছি। তোমাদের চোখের সামনেই সবটা ঘটেছে, কিন্তু তোমরা দুজনে কেউই তা ধরতে পারোনি। কি বলছো কি? এসব কখন ঘটলো? আরে হাঁ করে থেকো না, মুখ বন্ধ করো, মুখে মাছি ঢুকে যাবে তো। সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ সেভাবেই আমাকে প্রতিবার অবাক করে দেয়। বহুবার এমন ঘটনা ঘটেছে যে আমার চোখের সামনেই সমস্তটা ঘটেছে, কিন্তু আমি কিছুই টের পাইনি। আমি কিছু বলার আগেই রতনদা খাবার নিয়ে এলো। তারপর আমাদের দুজনকে খাবার পরিবেশন করতে লাগলো। ভাত, ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া। খাবার পরিবেশন করে রতনদা বলল, আজ আর বেশি কিছু রান্না করিনি, কার জন্যই বা রান্না করব বলুন তো? দাদা বাবুই তো এখন নেই, জেলখানায় আদেও খেতে দিচ্ছে কিনা কে জানে। আর দিলেও বা বাড়ির খাবার আর জেলখানার খাবার কি আর এক হলো? সব দোষ আমার, সব দোষ আমার। শেষের কথাটা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। আমি আর ব্যোমকেশ দুজন দুজনের মুখের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। আমি আর না বলে থাকতে না পেরে বলেই ফেললাম, আপনার দোষ মানে? কোন দোষের কথা বলছো তুমি রতনদা? যেন কোনো একটা বিষয় ভুল করে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে এমনভাবে নিজেকে সামনে নিয়ে রতনদা বলল, না না, ও কিছু না, আপনারা খান, কিছু লাগলে বলবেন, সংকোচ করবেন না। এই বলে কথা ঘোরানোর চেষ্টা করল সে। কয়েক গ্রাস ভাত মুখে তোলার পর ব্যোমকেশ রতনদার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলল, আহা হা হা, কি সুন্দর রান্না করো গো তুমি রতনদা, বিশেষ করে আলু পোস্তটা, উফ কি দারুণ। তোমার হাতে সত্যি জাদু আছে মনে হয়। সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল গো। প্রশংসা শুনে খুশি হয়ে রতনদা বলল, আপনাদের ভালো লাগছে এতেই আমি খুশি। আচ্ছা রতনদা, তুমি কি একাই হাতে সব কাজ করো? না না, একা কোথায়, কাজের মেয়ে বিমলা রয়েছে, দুপুরের রান্নাটা ওই করে, কিন্তু আজও কাজে আসেনি, তাই আমাকেই রান্না করতে হলো। আচ্ছা, বরুণের জন্য খুব খারাপ লাগছে। আচ্ছা, ওকে ছাড়ানোর কি কোনো উপায় নেই? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এসব আইন কানুনের কি জানি বলুন তো? আচ্ছা বেশ, ঠিক আছে। পুলিশের ওপর মহলের সঙ্গে আমার কিছু যোগাযোগ রয়েছে, আমি অবশ্যই চেষ্টা করে দেখব, দেখি কিছু করতে পারি কিনা। আমি এবার বললাম, কিন্তু প্লট এভাবে কি করে চুরি হতে পারে? সুমন্তর সঙ্গে যদি যোগাযোগ করা যেত তাহলে ভালো হতো। ওর মাথায় বেশ ভালো গোয়েন্দা বুদ্ধি খেলে। স্কুলে আমাদের কিছু হারিয়ে গেলে সুমন্ত ঠিক খুঁজে বের করত। ব্যোমকেশ যে তখন একের পর এক কি বলে চলেছে কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু রতনদার দিকে তাকিয়ে দেখলাম তার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, কিন্তু তার এই ভাব পরিবর্তনের কারণ বুঝতে পারলাম না। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে একটা রহস্যময় হাসি লেগে রয়েছে। তার এই হাসি বিশেষ কিছুরই ইঙ্গিত করছে তা বুঝতে অসুবিধে হলো না। ব্যোমকেশ বলল, কি রতনদা, তোমার কি শরীর খারাপ করছে? এরকম ঘামছো কেন? আমতা আমতা করে রতনদা বলল, না না, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। আপনাদের আর একটা করে মাছ দিই? না না, আমি আর কিচ্ছু নেব না, তুমি বরং অজয়কে আর একটা মাছ দাও। আজকের এই খাওয়া অনেকদিন পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে না না রতনদা, এই না না, আর দিতে হবে না। নিন দাদাবাবু, আর একটা মাছ নিন। খাও অজয়, খাও, ভালো করে খাও। আর একটু ভাতও নিয়ে নিও, একটু আগেই তো বলছিলে তোমার খুব খিদে পেয়েছে। এমনিতেই সকাল থেকে কিছু খাওনি, এরপরে আজ সারাদিন আর খাওয়া নাও জুটতে পারে। লজ্জা করো না, খেয়ে নাও। ব্যোমকেশ আমাকে ঠেস মেরে কথাগুলো বলল তা বুঝতেই পারলাম, কিন্তু মুখে খাবার থাকায় তখন আর কিছু বললাম না। আর এদিকে কথা জমে আমার পেটের ভেতরটা গজগজ করছে। রতনদা আরও কিছুটা ভাত আমার পাতে ঢেলে দিল।
খাওয়া শেষ হলে রতনদা এঁটো বাসনপত্র নিয়ে রান্নাঘরে চলে যেতেই ব্যোমকেশ বলল, অজিত, তুমি একটু এদিকটা খেয়াল রাখো। আমি এই সুযোগে লেখক ব্রহ্মরাজের লাইব্রেরিটা একবার দেখে আসি। দেখো কেউ যেন এদিকে না আসে এখন। কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব জানতে পারবে অজিত। এখন যেটা বলছি সেটা করো, হাতে একদম সময় নেই। বলেই ব্যোমকেশ আর না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমি এই দিকটা খেয়াল রাখলাম যাতে এই সময় কেউ ওপরে না ওঠে। মিনিট 15 পরে ব্যোমকেশ নিচে নেমে এলো। চলো অজিত। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ব্যোমকেশ এগিয়ে যেতে লাগলো। আমিও তার পেছন পেছন চললাম। বড় গেট থেকে বেরিয়ে রাস্তায় নেমে আমি ব্যোমকেশকে বললাম, এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে? রতনদাকে একবার বলে আসার সুযোগটাও তো দিলে না। এখনো তো সময় নেই অজিত, তাড়াতাড়ি চলো, পা চালাও। আমি আর কিছু বললাম না। মেন রাস্তায় নেমে ব্যোমকেশ একটা ট্যাক্সি থামালো। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আমি ব্যোমকেশকে বললাম, এবার আমরা কোথায় যাচ্ছি? নিশ্চয়ই সুমন্তবাবুর বাড়ি। ব্যোমকেশ একটু হেসে বলল, এই তো এতক্ষণ পর তোমার মাথাটা একটু খুলেছে অজিত। একদম ঠিক ধরেছ। এখন আমরা সুমন্তবাবুর বাড়ি যাব। আমি জানি অজিত, তোমার পেটের ভেতরটা প্রশ্নে গজগজ করছে। ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পাবে। সে না হয় হবে, তার আগে বলো তো, তুমি লেখক ব্রহ্মরাজের স্কুলবেলার বন্ধু কবে ছিলে? মানে কত সালে বাস করেছো তোমরা? আরে আর হাসিও না অজিত, চুপ করো। তুমি হাসছো আর আমি এতক্ষণ অবাকের উপর অবাক হচ্ছিলাম। কি ঘটছিল, কেন ঘটছিল, কিছুই তো বুঝতে পারছি না। তা এখন কি কিছুটা বুঝতে পেরেছো নাকি? না, একেবারেই যে বুঝিনি তা নয়, কিন্তু যতটুকু বুঝেছি ততটুকু একেবারেই যথেষ্ট নয়। আচ্ছা, তুমি কি কোনোভাবে রতনদাকে সন্দেহ করছো? এখন আমার সন্দেহের বাইরে কেউই নয়, এমনকি তুমিও নও। মানে আমি আবার কি করলাম? হয়তো কিছু করোনি, কিন্তু করতেও তো পারো, কারণ তুমিও তো একজন লেখক। কি কিছু ভুল বললাম? শেষে কিনা তুমি আমাকে চোর বললে। আরে চুটছো কেন? আমি তো কি করছিলাম। গোয়েন্দাদের এই এক বাজে অভ্যাস, বুঝলে, যাকে তাকে সন্দেহ করে। কি তুমি আবার আমাকে গোয়েন্দা বললে? আমি তোমাকে কতবার বলেছি আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার কাজ। এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। একটা বড় সাদা বাড়ির সামনে এসে ট্যাক্সি থামলো। দিনের আলো আবছা হয়ে এসেছে। বিকেল গড়িয়ে সূর্য গোধূলির পথে যাত্রা করেছে। ট্যাক্সি থেকে নেমে আমরা বাড়িটার সামনে গেলাম। দরজায় টোকা দিতেই একজন মধ্যবয়সী লোক এসে দরজা খুলে দিলে। কাকে চাই? আচ্ছা, এটা কি সুমন্ত বিশ্বাসের বাড়ি? লোকটি বেশ কিছুক্ষণ আমাদের দুজনকে ভালো করে নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, আমি সুমন্ত বিশ্বাস। কিন্তু আপনারা কারা? নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। লেখক ব্রহ্মরাজের কেসটা নিয়ে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আমরা ভেতরে আসতে পারি কি? সুমন্ত বিশ্বাস অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমরা ওনার সাথে ভেতরে এলাম। সোফার দিকে নির্দেশ করে তিনি বললেন, বসুন বসুন। বলুন না, চা না কফি? না না, ওসব কিছুই লাগবে না, শুধু এক গ্লাস জল হলেই চলবে। আচ্ছা, বেশ বেশ। হরিদা, এই 2 গ্লাস জল দিয়ে যাও তো। সুমন্তবাবু হাঁক পারলেন। কয়েক মিনিটের মধ্যে জল নিয়ে হাজির হলেন এক বৃদ্ধ। জলটা খেয়ে আমরা একটু সোজা হয়ে বসলাম। চারিদিকটা একটু তাকিয়ে দেখলাম। দেওয়ালে অসাধারণ অসাধারণ সব অয়েল পেন্টিং করা। আমি যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। ঘোর কাটল সুমন্তবাবুর কথায়। হ্যাঁ, এবার বলুন তো, কি জানার আছে আপনাদের? ব্যোমকেশ কথা শুরু করলো। হ্যাঁ সুমন্তবাবু, বরুণ মিত্র মানে লেখক ব্রহ্মরাজ আপনার কে হন? বরুণ আমার খুব ভালো বন্ধু। আমি আরও একসাথে স্কুলে পড়তাম। লেখক ব্রহ্মরাজের উপরে যে প্লট চুরির অভিযোগ উঠেছে, সেটাকে কি আপনি সমর্থন করেছেন? এটা কোনো প্রশ্নই নয় ব্যোমকেশবাবু। আমি হলপ করে বলতে পারি, আমার বন্ধুকে বিনা দোষে হাজতবাস করতে হচ্ছে। আমি ওর লেখা পড়েছি, যথেষ্ট ভালো লেখেও। আর তাছাড়া ও এত বছর ধরে লিখছে। এত গুণমুগ্ধ পাঠক যার, সে কেন খামোখা অন্যের প্লট চুরি করতে যাবে? বুঝলাম। আচ্ছা সুমন্তবাবু, আপনি এমন কি কাউকে চেনেন যার সঙ্গে ব্রহ্মরাজবাবুর শত্রুতা রয়েছে, কিংবা সেই ব্যক্তি ব্রহ্মরাজবাবুকে শত্রু বলে মনে করেন? দেখুন, আমি তো অনেকগুলো বছর এদেশে ছিলাম না। আমার সাথে বরুণের তেমন যোগাযোগও ছিল না। তাই ওর সাথে কার শত্রুতা রয়েছে বা নেই
তা আমি সঠিকভাবে বলতে পারবো না। এবার আমি বলে উঠলাম, আচ্ছা সুমন্তবাবু, আপনি কি ছবি আঁকেন? দেওয়ালের এই পেন্টিংগুলো দেখে বলছেন তো? না না, ছোটবেলায় আঁকতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। যবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই ইচ্ছে ছিল নিজের বাড়ি হলে সেখানে এইরকম সুন্দর ওয়াল পেন্টিং করাবো। সেই ইচ্ছেটাই পূরণ করেছি, এর বেশি আর কিছু না। ঠিক আছে সুমন্তবাবু, তাহলে এখন আমরা আসি, প্রয়োজন হলে আবার আসবো। এই বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। আমিও সোফা ছেড়ে উঠে পড়লাম। এরপর সুমন্তবাবুকে বিদায় জানিয়ে আমরা তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমাদের ট্যাক্সিটা দাঁড় করানোই ছিল, সেই মতোই কথা বলে হয়েছিল। ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আমি বললাম, তা এবার আমরা বাড়ি ফিরবো তো? হ্যাঁ, আপাতত আজ এতটুকুই, বাকিটা কাল হবে। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমাদেরকে খাবার দিতে দিতে সত্যবতী বলল, তোমরা দুটিতে কোথায় ছিলে গো সারাদিন? একটা খবরও দেওয়ার প্রয়োজন বোধ করো না? না, একটা মানুষ যে বাড়িতে একা আছে তারও তো একটু চিন্তা হতে পারে নাকি? সেটা তোমাদের একবারও মনে হয় না? না, সত্যবতীর মুখ থেকে রাগ ও অভিমান একসাথে ঝরে পড়ল। ব্যোমকেশ তার রাগ ভাঙাতে চেষ্টা করে বলল, আরে তুমি রাগ করো না, খুব জটিল একটা কেস নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাকে ফোন করার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো ভুলে যাবেই। আমি আর তোমার কে হই বলো? আমি তো আর তোমার কেউ হই না। যাকগে, থাক সেসব কথা। এখন খাওয়াটা খেয়ে আমাকে উদ্ধার করো। খাওয়া শেষ হলে ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসে কি যেন ভাবতে লাগলো ব্যোমকেশ। দেখে বোঝাই যাচ্ছে কেসটা নিয়ে গভীর কোনো চিন্তায় মগ্ন আছে সে। আমি বললাম, লেখক ব্রহ্মরাজ্যের লাইব্রেরিতে যে তুমি গেলে, সেখানে কি কিছু সূত্র খুঁজে পেয়েছো? পেয়েছি অজিত, পেয়েছি, কিন্তু অনেকগুলো সূত্র মিলছে না, কিছুতেই দুইয়ে দুইয়ে চার করতে পারছি না। ও হ্যাঁ, একটা কথা তোমাকে তখন বলবো বলবো বলে আর বলাই হয়নি। লেখক ব্রহ্মরাজের বাড়ি থেকে যাকে বেরিয়ে আসতে দেখেছিলে আর যাকে সুমন্তবাবু হিসেবে দেখলে, দুজনেই একই ব্যক্তি, তাই তো? আমার মুখের কথা কেড়ে নিয়েই বলল ব্যোমকেশ, হ্যাঁ মানে না বলতেই তুমি সবকিছু বুঝে যাও কি করে বলো তো? আরে এতদিন আমরা একসঙ্গে রয়েছি, আর তুমি কখন কি বলতে পারো এটুকু বুঝবো না? হ্যাঁ, আচ্ছা সে ঠিক আছে। লেখক ব্রহ্মরাজ তো এখন জেলে, তাহলে সুমন্তবাবু তার বাড়িতে কেন গিয়েছিলেন? শুধু তাই নয় অজিত, রতনদাও কিন্তু সবটা জানতো, তবুও একবারের জন্য আমাদেরকে সুমন্তর কথা বলেনি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি যতবার সুমন্তর কথা তুলেছি ততবারই রতনদার মুখের ভাব কেমন যেন বদলে যাচ্ছিল। সন্দেহটা আমার সেখান থেকেই শুরু হয়। কিন্তু সুমন্তবাবুর কথা লুকিয়ে রতনদা লাভ কি? রতনদা তো লেখক ব্রহ্মরাজের অত্যন্ত কাছের লোক, তার অভিভাবকই বলা চলে। তাছাড়া যতদূর বুঝলাম, রতনদা ব্রহ্মরাজকে যথেষ্ট স্নেহ করেন আর ভালোবাসেন। কথাটা তুমি ঠিকই বলেছ অজিত। হতেও পারে রতনদা এই বিষয়ে কিছুই জানে না, আবার এটাও হতে পারে রতনদা সবটাই জানে। সবটা জেনেও সে মুখ বুজে আছে ভয়। ভয়ে? কিসের ভয়? ব্যোমকেশ ইজি চেয়ার থেকে উঠে পায়চারি করতে করতে বলল, ভয়টা যে কোনো কিছুরই হতে পারে, হতে পারে প্রাণের ভয় কিংবা কাছের মানুষকে হারানোর ভয়। কিন্তু কিছু তো একটা রহস্য আছে, যার কিছুটা হলেও রতনদা জানে। এরপর ব্যোমকেশ অনেক রাত অবধি একটা বই নিয়ে বসেছিল। সারাদিনের ধকলে আমার খুব ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই ঠিক কত রাত পর্যন্ত ব্যোমকেশ জেগেছিল তা বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে যখন আমি বসার ঘরে এলাম, তখন দেখলাম ব্যোমকেশ খবরের কাগজে দৃষ্টি ফেলে বসে রয়েছে। যত রাত করেই ঘুমায় না কেন, ব্যোমকেশ আমার আগে ঠিক উঠে পড়ে। কি করে সেটা পারে আমি তা কিছুতেই বুঝতে পারি না। আমি বললাম, তুমি তো তাহলে অনেক আগেই উঠে পড়েছো দেখছি। ব্যোমকেশ খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, হ্যাঁ, সে তো আমি রোজই তোমার আগে উঠি, কিন্তু তোমার এত ঘুম কোত্থেকে আসে সেটাই রহস্য, বুঝলে? না আসলে তা নয়, আসলে ভোরের দিকে ঘুমটা একটু গভীর হয়ে গিয়েছিল, এই আর কি। ঠিক আছে, আর এক্সপ্লেনেশন দিতে হবে না, যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে, হাতে সময় বেশি নেই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আমি যতক্ষণে রেডি হয়ে এলাম ততক্ষণে সত্যবতী চা নিয়ে বসার ঘরে এসেছে। সে বলল, এই যে ঠাকুরপো, তোমার রেডি হতে এত সময় লাগে? সেই কখন থেকে চা নিয়ে অপেক্ষা করছি, চাটা তো একবারে ঠান্ডা হয়ে গেল। ও ঠিক আছে বৌঠান, চা ঠান্ডা গরম নিয়ে আমারও তো ভাবনা নেই, যা হোক হলেই হলো। ব্যোমকেশ আমাকে ঠেস মেরে বলল, হ্যাঁ, অনেক মাতব্বরি হয়েছে, এবার চলো, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে মাতব্বরি আমি আবার কখন করলাম? আমার এই কথায় ব্যোমকেশ এমন চোখে আমার দিকে তাকালো যে আমি আর কিছু বলতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এই তো হয়ে গেছে।
চাটা শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য লেখক নবীন বসাকের বাড়ি। প্রায় 1 ঘন্টা ধরে আসার পর আমাদের ট্যাক্সি থামলো একটা সরু রাস্তার মোড়ে। কিছুটা দূরেই দেখা যাচ্ছে একটা সাদা রঙের 3 তলা বাড়ি। ট্যাক্সি থেকে নেমে রাস্তা ফেলে আমরা সেই দিকে এগিয়ে গেলাম। বাড়ির সামনে এসে দরজায় টোকা দিতে একজন বয়স্ক লোক দরজা খুলে দিল। পরনে ময়লা ধুতি আর ফতুয়া, কাঁধে একটা গামছা। দেখে বোঝাই যায় সম্ভবত ইনি বাড়ির চাকর। কাকে চাই? নবীনবাবু বাড়িতে আছেন? লোকটা একটু ভেবে নিয়ে বলল, নবীন? এই নামে বাড়িতে তো কেউ থাকে না। আমরা লেখক নবীন বসাকের কথা বলছি। এটাই ওনার বাড়ি তো? লোকটা আবারও কি যেন একটা ভেবে নিয়ে বলল, লেখক? ও, আপনারা কি অরবিন্দ দাদা বাবুর কথা বলছেন? আমি একটু অবাক হয়ে বললাম, কি অরবিন্দ? এ বাড়িতে তো একজনই লেখালেখি করে, সে হলো ছোট দাদা বাবু, মানে এবারে ছোট ছেলে অরবিন্দ দাদা বাবু। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আমি এই বাড়িতেই কাজ করি। আমার নাম বটকেষ্ট, সবাই আমাকে বুটু বলে ডাকে। লোকটা নিজে থেকেই বলতে থাকলো কথাগুলো। আমরা তার সঙ্গে ভেতরে এলাম। আপনারা এখানে বসুন, আমি ছোট দাদা বাবুকে ডেকে দিচ্ছি। আমাদেরকে বৈঠকখানার ঘরে বসিয়ে রেখে লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আপনাদেরকে দাদা বাবু উপরের ঘরে ডাকতেছেন। নবীন বসাকের ঘরের সামনে এসে ব্যোমকেশ বলল, আসবো নবীনবাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন ব্যোমকেশ বাবু। ও, আমাকে চিনতে পেরেছেন তাহলে? নবীনবাবু হেসে বললেন, আরে এ আপনি কি বলছেন? আপনাকে চিনতে পারবো না? আপনাকে কে না চেনে? আসুন আসুন, বসুন। বুটুদা, 2 কাপ চা নিয়ে এসো। আমরা দুজন নবীন বসাকের মুখোমুখি দুটো চেয়ারে বসলাম। এই ঘরটাই মূলত নবীন বসাকের লেখাপড়ার ঘর। খুব বেশি বইপত্রের আধিক্য না থাকলেও বেশ কিছু বই রয়েছে। নবীন বসাক বলল, হ্যাঁ বলুন ব্যোমকেশ বাবু, কি বলতে চান? ততক্ষণে চাকর বটু চা দিয়ে গিয়েছে। চায়ে একটা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, তা নবীনবাবু, আপনি লেখক ব্রহ্মরাজের বিরুদ্ধে প্লট চুরির অভিযোগ করেছেন এবং লেখক ব্রহ্মরাজও আপনার বিরুদ্ধে প্লট চুরির অভিযোগ করেছেন, তাই তো? হ্যাঁ, এটা তো সবারই জানার কথা। আপনি নিশ্চয়ই সমস্তটা জেনেই এই কেসটার তদন্তে নেমেছেন। হ্যাঁ, তা তো জেনেছি, কিন্তু সবটা নয়। সবটা জানলে তো আর রহস্য বলে কিছুই থাকতো না। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় লেখক ব্রহ্মরাজের মতো এত বড় একজন নামী লেখক আপনার লেখার প্লট চুরি করতে পারেন? না মানে এমনটাও তো হতে পারে যে কাকতালীয়ভাবে ওনার লেখা আপনার লেখার সঙ্গে মিলে গিয়েছে। আচ্ছা, তা কি হতে পারে না? হ্যাঁ, তা হতেই পারে। অনেক সময় তা হয়েও যায়, কিন্তু অভিযোগটা তো প্রথম উনি করেছেন, তাও আবার সেটা আমার বই প্রকাশ হয়ে যাওয়ার পর। এখানে তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে উনি আমার প্লট চুরি করেছেন। এই নিন ব্যোমকেশ বাবু। নবীন বসাক উঠে গিয়ে বইয়ের তাক থেকে একটা বই নিয়ে এসে ব্যোমকেশকে দিল। থ্যাংক ইউ। পড়ে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। আচ্ছা নবীনবাবু, আপনার বাড়িতে আর কে কে আছেন? মা, বাবা, 2 দাদা, তাদের স্ত্রী এবং ছেলে মেয়েরা, আর আমার একটাই দিদি, তার বিয়ে হয়ে গিয়েছে। আপনার দাদা বৌদির সঙ্গে কি একবার দেখা করা যেতে পারে? দাদারা তো এখন বাড়িতে নেই, ওরা যে যার কাজে বেরিয়ে গিয়েছে। বৌদিদের সাথে দেখা হতে পারে। চলুন তাহলে নিচে যাওয়া যাক। হ্যাঁ চলুন। বুটুদা, বৌদিদের একটু বসার ঘরে পাঠিয়ে দাও তো, বলো খুব জরুরি দরকার আছে। কয়েক মিনিট পর দুজন মহিলা বসার ঘরে এলেন। নবীন বসাক তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ব্যোমকেশ বাবু, আমার ডান দিকে ইনি হলেন আমার বড়দা স্ত্রী, মানে আমার বড় বৌদি অন্তরা বসাক। আমার বাম পাশে ইনি হলেন আমার মেজদা স্ত্রী, মানে আমার মেজ বৌদি সর্বাণী বসাক। ব্যোমকেশ এবার হাত জোর করে নিজে থেকেই নিজে পরিচয় দিল। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সত্যের অনুসন্ধান করাই আমার কাজ। আচ্ছা, আমি লেখক ব্রহ্মরাজের লেখার প্লট চুরির কেসটার তদন্ত করছি। নবীন বসাকের মেজ বৌদির সর্বাণী বসাক বলে উঠলেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনাকে চিনতে পেরেছি। আপনাকে এখন এই শহরের কে না চেনে বলুন তো? কত বড় বড় কেস আপনি সলভ করেছেন। হ্যাঁ, ওই আর কি করব বলুন, সত্যের অনুসন্ধান করাই যে আমার কাজ। ঠিক আছে নবীনবাবু, তাহলে এখন উঠি আমরা। দরকার হলে পরে না হয় আবার আসবো।
এই বলে আমরা নবীন বসাকের বাড়ি থেকে বেরিয়ে এলাম। ট্যাক্সিতে উঠে আমি ব্যোমকেশকে বললাম, তুমি ওনাদেরকে ডেকে পাঠালে কিন্তু কোনো প্রশ্নই তো করলে না। আমার ওনাদেরকে কোনো প্রশ্ন করার ছিল না, তাই করিনি। বলেই ব্যোমকেশ নবীন বসাকের দেওয়া বইটা খুলে মনে মনে পড়তে আরম্ভ করলো। আমি খুব ভালো করেই জানি এই সময়ে সে মৌন থাকতে চাইছে। এই সময় তাকে কোনো প্রশ্ন করলে আর উত্তর পাওয়া যাবে না, তাই আমিও আর কোনো প্রশ্ন করলাম না। আমরা বাড়ি ফিরে এলাম। দুপুরে খাবার টেবিলে বসেও এই নিয়ে আমাদের আর কোনো কথা হলো না। সন্ধ্যাবেলা ইজি চেয়ারটায় বসে একটা কার্বন পেপার হাতে নিয়ে সেটাকে চোখের সামনে ধরে আলোকরশ্মির প্রতিফলনে কিছু একটা দেখার চেষ্টা করছিল ব্যোমকেশ। আমি অবাক হয়ে বললাম, কি হলো গো, তুমি হঠাৎই কার্বন পেপার নিয়ে কি করছো? এত মনোযোগ দিয়ে কি দেখছো গো? এখন কোনো প্রশ্ন করো না অজিত, চুপ করে থাকো। আমি আর কোনো প্রশ্ন করলাম না। কিছুক্ষণ পর চোখ থেকে কার্বন পেপারটা নামিয়ে আবার ইজি চেয়ারে হেলান দিয়ে বসলো ব্যোমকেশ। তারপর হাঁপ ছেড়ে বলল, সুতোর গিটগুলো সব একে একে খুলছে অজিত। মনে মনে যা ভেবেছিলাম সূত্রগুলো আমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। কেসটার সমাধান করে ফেলেছো নাকি? দাঁড়াও অজিত, তোমার জন্য একটা কাজ আছে। এই বলে একটা মোটা খাতা এবং লেখক নবীন বসাকের দেওয়া সেই বইটা আমার হাতে ধরিয়ে দিল। এটা তো পাণ্ডুলিপি মনে হচ্ছে। কিসের পাণ্ডুলিপি এটা? এটাই লেখক ব্রহ্মরাজের লেখা পাণ্ডুলিপি, যেটার প্লট চুরি হয়েছে বলে তার অভিযোগ। এই দুটোকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেখো তো কোনো মিল খুঁজে পাও কিনা। আমি প্রায় ঘন্টাখানেক ধরে পাণ্ডুলিপি এবং বই দুটোকে মেলাতে থাকলাম। যতই পড়ছি ততই অবাক হচ্ছি বারবার। ব্যোমকেশ বলল, কি কোনো অমিল খুঁজে পেলে না তো? আমিও পাইনি। এবার গল্পের সমাপ্তিটা একবার মিলিয়ে দেখো তো। আমি গল্পের শেষ অংশ অর্থাৎ সমাপ্তি অংশটা মিলিয়ে দেখলাম। এতক্ষণ পর আশ্চর্যজনকভাবে লেখায় পরিবর্তন লক্ষ্য করলাম। শেষের এই 2-3 পাতার মধ্যে কিছুটা পরিবর্তন রয়েছে, নাহলে পুরোটাই তো কপি। একদম ঠিক ধরেছ অজিত, পুরোটাই কপি। একজনের থেকে আরেকজন কপি করেছে, কিন্তু প্রশ্নটা হলো কপিটা করলো কিভাবে। কিছু কি ধরতে পেরেছো? আগামীকালই তো লেখক ব্রহ্মরাজকে কোর্টে তোলা হবে। কিন্তু তার আগেই সমস্ত রহস্য ফাঁস করব। এবার এটা ভালো করে দেখো তো কিছু দেখতে পাও কিনা। এই বলে কার্বন পেপারটা আমার হাতে দিল ব্যোমকেশ। কি আছে এটা? আমি ইলেকট্রিক আলোর অভিমুখে কার্বন পেপারটি রেখে চোখের সামনে ধরলাম। পেপারটিতে অসংখ্য ভাঁজের দাগ। অনেক চেষ্টা করে দেখলে কিছু অক্ষর ফুটে ওঠে। আমি ভালো করে মিলিয়ে দেখে বললাম, এই লেখাটা তো পাণ্ডুলিপি আর বইয়ের লেখার সাথে মিলে যাচ্ছে গো। একদম তাই অজিত, সত্য উদ্ঘাটন হয়ে গিয়েছে। এবার গতকাল সম্পূর্ণ ফল প্রকাশ হবে। রাতে এই নিয়ে আমাদের আর কোনো কথা হলো না। রাতে কিছু লেখালেখির কাজ সেরে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। সকালে ঘুম ভাঙতে যখন বাইরে এলাম তখন দেখলাম ব্যোমকেশ রেডি হয়ে বসে রয়েছে। আমায় দেখে সে বলল, অনেক ঘুমিয়েছো, এবার আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে হ্যাঁ যাচ্ছি। আমি রেডি হয়ে আসতেই দুজনে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় এসে দেখলাম রতনদা, সুমন্ত বিশ্বাস আর নবীন বসাক আগে থেকেই সেখানে উপস্থিত। ব্যোমকেশকে দেখে রতনদা ছুটে এসে তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি দাদা বাবু, আমি কিছু করিনি। ব্যোমকেশ তাকে ধরে তুলে বলল, তুমি কিচ্ছু করোনি রতনদা, কিন্তু অনেক কিছু জেনেও লুকিয়ে গেছো। কিন্তু কেন তুমি এমনটা করলে বলো তো? তোমার ভুলের জন্যই তো তোমার দাদাবাবুকে 2 দিন জেল কাটাতে হলো। সুমন্ত বিশ্বাস বলল, এসব কি হচ্ছে ব্যোমকেশ বাবু? আমাকে এত সকালে থানায় ধরে আনা হলো কেন? সে কি সুমন্ত বাবু, এ আপনি কি কথা বলছেন? আপনার প্রিয় বন্ধু জেলে আর আপনি বাড়িতে বসে আয়েশ করবেন, সেটা তো ভালো দেখায় না, তাই না? এবার বলুন তো আপনি এমনটা কেন করলেন? সুমন্ত বিশ্বাস আমতা আমতা করে বলল, মানে আমি মানে আমি কি করেছি? আপনি তো লেখক ব্রহ্মরাজের প্লটটা চুরি করে লেখক নবীন বসাক ওরফে অরবিন্দ বসাককে দিয়েছিলেন, তাই না? নবীন বসাক গর্জে উঠল, মিথ্যে কথা। আপনার কাছে কি প্রমাণ আছে যে সুমন্ত বাবুই আমাকে ওই প্লটটা দিয়েছিলেন? আর তাছাড়া ওনার সাথে আমার কি বা সম্পর্ক? আমি তোমাকে এই প্রথমবার দেখছি। উনি কি করে আমাকে প্লট দেবেন? তাই নাকি নবীন বাবু? ও তুরি, অরবিন্দ বাবু। কি এটাই তো আপনার আসল নাম, তাই না? নবীন বসাক তো আপনার ছদ্ম নাম। কি ঠিক বলছি তো? হ্যাঁ, মানে না না, আমার নাম নবীন বসাক। ও, তাহলে আপনার সমস্ত দরকারি কাগজপত্রে আপনার নাম অরবিন্দ বসাক লেখা রয়েছে কেন? আর হ্যাঁ, আপনি বলছেন না সুমন্ত বাবুর সঙ্গে আপনার এই প্রথমবার দেখা হলো, আপনি ওনাকে চেনেনই না। আপনার মেজ বৌদি সর্বাণী তো সুমন্ত বাবুরই একমাত্র বোন।
সেই সূত্রে কি আপনার সঙ্গে সুমন্তবাবুর একবারও দেখা হয়নি? অবাক হওয়ার কিছুই নেই সুমন্তবাবু। আমি যখন আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বাড়িতে দেওয়ালে ফটো ফ্রেম রেখেছিলাম, সেখানেই আপনাদের সবার সঙ্গে নবীনবাবুকেও দেখা গিয়েছে। কি সুমন্তবাবু, বাকিটা আপনি বলবেন নাকি আমি বলবো? ঠিক আছে, আমি বলছি, ভুল হলে ধরিয়ে দেবেন। ব্যোমকেশ বলতে শুরু করলো। লেখক নবীন বসাক হাজার চেষ্টা করেও ঠিক লেখক ব্রহ্মরাজের মতন অমন পাঠককুলকে মোহিত করার মতো লেখা লিখতে পারছিলেন না। উনি যখন জানতে পারলেন যে আপনি লেখক ব্রহ্মরাজের বন্ধু, তখন উনি আপনাকে বারবার অনুরোধ করতে থাকেন। আর যেহেতু লেখক নবীন বসাক আপনার বোনের দেওর, তাই আপনি তার কথা ফেলতেও পারেন না। নিজে থেকেই বরুণ মিত্রের কাছে গিয়ে আবার সেই পুরনো বন্ধুত্বকে জাগিয়ে তুললেন। আর এদিকে বরুণ মিত্র ওরফে লেখক ব্রহ্মরাজ, যার সারাক্ষণ সময় কাটে বই খাতার সঙ্গে, তিনি বহুদিন পর পুরনো বন্ধুকে কাছে পেয়ে একাকিত্ব ভুলে আড্ডায় মেতে ওঠেন। নিজের সমস্ত কথা, এমনকি নিজের নতুন লেখার প্লটও তিনি আপনাকে শোনাতে থাকেন। কিন্তু আপনার উদ্দেশ্য তো অন্য। আপনি আপনার পথে ঠিকই এগোচ্ছিলেন, কিন্তু মাঝখান থেকে বাধা হয়ে দাঁড়ালো রতনদা। সেটা অবশ্য কোনো বড় বাধা নয়। আপনি রতনদাকে ভয় দেখিয়ে নিজের কাজে লাগালেন। রতনদাকে দিয়েই তো এই কার্বন পেপারটা লেখক ব্রহ্মরাজের লেখার খাতার নিচে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তাই না? আর সেটাই পৌঁছে দিতেন লেখক নবীন বসাকের কাছে। রতনদা আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, উনি দাদা বাবুর ক্ষতি করার ভয় দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়েছেন। আমি দাদা বাবুকে বাঁচাতে এসব করেছিলাম, বিশ্বাস করুন। কিন্তু শেষ পর্যন্ত তো দাদাবাবুকে তুমি বাঁচাতে পারলে না রতনদা। সেই তো তোমার দাদাবাবুকে জেলে থাকতে হলো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমি এসব আইন কানুনের ঘোর প্যাচ কি করে বুঝবো বলুন তো? এবার পরের ঘটনায় আসি। আমি ব্যাপারটা ধরতে পারলাম, তার আরও একটা কারণ রয়েছে। লেখক নবীন বসাকের বইয়ে একটা প্রাকৃতিক বর্ণনা রয়েছে, কিন্তু লেখক নবীন বসাকের বাড়ির আশেপাশে তেমন বড় কোনো বাগান নেই। লেখক ব্রহ্মরাজের বাড়ির সামনেই এবং বাড়ির চারিপাশে অসংখ্য গাছপালা এবং বাগান রয়েছে, যার বর্ণনা তার লেখার সঙ্গে মিলে যায়, যা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে প্লটটা লেখক ব্রহ্মরাজেরই। এবার বলুন তো, আপনাদের কি আর কিছু বলার আছে? সুমন্ত হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দিন ব্যোমকেশ বাবু, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আপনাদের ক্ষমা করার কে সুমন্তবাবু? আর তাছাড়া আমি আপনাদের ক্ষমা করলেও আইন তো আপনাদের ক্ষমা করবে না। তদন্ত শেষে লেখক নবীন বসাক ও সুমন্ত বিশ্বাসকে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হলো। সবার অনুরোধ একটা ভুল বোঝাবুঝির শিকার হওয়ার কারণে রতনদা বেঁচে গেলেন আইনি জটিলতা থেকে। লেখক ব্রহ্মরাজ ব্যোমকেশকে বললেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ব্যোমকেশ বাবু, তা আমি জানি না। আপনি সত্যিই সত্যান্বেষী। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবার থেকে একটু চোখ কান খোলা রাখবেন। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। আপনি যেমন ছদ্মবেশে লেখেন, ঠিক সেভাবেই আমাদের আশেপাশে অনেক ছদ্মবেশী বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, যারা বন্ধু হয়ে এসে সুযোগ বুঝে পিঠে ছুরি মারে, আর আমরা তাদের চিনতেও পারি না। যতক্ষণে চিনি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।